আহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিয়ার স্টুডেন্টস, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো ডিয়ার স্টুডেন্ট, আজকে একটা মজার জিনিস শিখাবো, সেটা হচ্ছে সাক্ষ্য আইনের ধারা 1 থেকে 55। এখান থেকে আপনারা অবশ্যই 5টি এমসিকিউ তো অবশ্যই পাবেন। তো ডিয়ার স্টুডেন্ট, এই অংশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্লিজ এই ক্লাসটা কেউ মিস করেন না। আমার অনুরোধ থাকবে, জীবনে যা করছেন করছেন, এই ক্লাসটা মিস করেন না। এই ক্লাসটা মিস করলে আর আপনার সাক্ষ্য আইন এই জীবনে বোঝা হবে না। ঠিক আছে? এই ক্লাসটা একটু বড় হবে। এই মাত্র 10টা বাজে, 11:30টায় 1 ঘন্টা 30টা মিনিট আপনাদের কাছে থেকে সময় চেয়ে নিচ্ছি। প্লিজ আমাকে 1 ঘন্টা 30 মিনিট দেন, আমি আপনাদের এত চমৎকারভাবে বুঝিয়ে দিব, আর বাসায় পড়া লাগবে না, প্রমিস। এবার সবাই বলেন, যে শুনবে একটু প্রমিস, একটু ইয়েস দেন যে স্যার আমি থাকবো। একটু ইয়েস দেন তো। এই অংশটা থেকে 5টা এমসিকিউ ওয়াদা দিচ্ছি আমি আপনাদের। 5টা এমসিকিউ আপনি পাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? একটু আমারে সাপোর্ট দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক আছে, আমরা শুরু করতেছি মহান আল্লাহর নামে। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার আসেন, খুব মজা করে আজকে শিখাবো, এটা এত সুন্দর করে শিখাবো আজকে। ঠিক আছে, এবার আসেন। সাক্ষ্য আইন। সাক্ষ্য আইনটা কি আইন বলেন? সাক্ষ্য আইন। সাক্ষ্য আইন। সাক্ষ্য আইন 1872। সাক্ষ্য আইন 1872। এটা প্রণেতাকে স্যার ফিটস ফিটস জেমস স্যার ফিট জেমস স্টিফেন। স্যার ফিট জেমস স্টিফেন, উনি হচ্ছে সাক্ষ্য আইনের প্রণেতা। এই যে সাধারণ কোয়েশ্চেন, এগুলি যদি আপনারা কোনোভাবে মিস না করেন। স্যার ফিট জেমস স্টিফেনকে সাক্ষ্য আইনের প্রণেতা বলা হয়। সাক্ষ্য আইন কার্যকর হয় 1লা সেপ্টেম্বর। 1লা সেপ্টেম্বর। 1লা সেপ্টেম্বর 1872। এগুলি বেসিক কোয়েশ্চেন, এগুলি থেকে একটা কোয়েশ্চেন আসে। তারপর সাক্ষ্য আইনটা কত নম্বর আইন? 1872 সালের 1 নং। 1 নং আইন। 1 নং আইন। তারপর সাক্ষ্য আইনে, সাক্ষ্য আইন কি প্রকৃতির আইন? সাক্ষ্য আইন এটা পদ্ধতিগত আইন, প্রসিডিউরাল ল। প্রসিডিউরাল ল। প্রসিডিউরাল ল। সাক্ষ্য আইন এটা পদ্ধতিগত আইন। সাক্ষ্য আইন এটা কি আইন? সাক্ষ্য আইন এটা পদ্ধতিগত আইন, প্রসিডিউরাল ল। তা তিনটা জিনিস একই নাম। পদ্ধতিগত আইন লিখে ফেলেন বাংলায়। পদ্ধতিগত আইন লিখে ফেলেন। পদ্ধতিগত আইন। ইংলিশে একই কথা, প্রসিডিউরাল ল। প্রসিডিউরাল ল। প্রসিডিউরাল ল। আর একটা ইংলিশ হচ্ছে অ্যাডজেক্টিভ ল। অ্যাডজেক্টিভ ল। অ্যাডজেক্টিভ ল। অ্যাডজেক্টিভ ল। ঠিক আছে? অর্থাৎ সাক্ষ্য আইন হচ্ছে তিনটা জিনিস: পদ্ধতিগত আইন, অ্যাডজেক্টিভ ল, প্রসিডিউরাল ল। পদ্ধতিগত আইন, অ্যাডজেক্টিভ ল এবং প্রসিডিউরাল ল একই জিনিস। ঠিক আছে? যাহাই লাও তাহাই কদু, অ্যাডজেক্টিভ ল দেখে জানি আবার না ডরান, একই জিনিস, কিন্তু জিনিসটা একই। ঠিক আছে? এই এতটুকু শিখলে সাক্ষ্য আইনের পরিচিতি শেষ, আর দরকার নেই সাক্ষ্য আইন সম্বন্ধে জানার। সাক্ষ্য আইন এবার কোথায় কোথায় কার্যকর হয়? সাক্ষ্য আইন প্রযোজ্য। এভিডেন্স অ্যাক্ট। এভিডেন্স অ্যাক্ট 1872। এটা প্রযোজ্য এবং অপ্রযোজ্য কোথায়? প্রযোজ্য এবং অপ্রযোজ্য কোথায়? এভিডেন্স অ্যাক্ট 1872 কোথায় অ্যাপ্লিকেবল? প্রযোজ্য। কোথায় প্রযোজ্য এবং কোথায় প্রযোজ্য না? কোথায় প্রযোজ্য না, এটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এবার এটা প্রযোজ্য কোথায় এটা জানতে হলে আপনি ধারা 1-এ চলে যান। সেকশন 1, ধারা 1-এ চলে যান। কোথায় প্রযোজ্য এটা জানতে হলে ধারা 1-এ চলে যান। ওল বলে দিছে সমগ্র বাংলাদেশের, সমগ্র বাংলাদেশের, বাংলাদেশের, সমগ্র বাংলাদেশের, সমগ্র বাংলাদেশের দেওয়ানি, দেওয়ানি, দেওয়ানি প্লাস ফৌজদারি, ফৌজদারি, ফৌজদারি আদালতে, আদালতে সাক্ষ্য আইন চলে। সাক্ষ্য আইন, সাক্ষ্য আইন চলে। সাক্ষ্য আইন চলে। ঠিক আছে? সাক্ষ্য আইনটাকে কি বলা হয়? সাক্ষ্য আইনটাকে বলা হয় লেক্স ফরি। লেক্স ফরি, আঞ্চলিক আদালতের আইন। আঞ্চলিক, আঞ্চলিক আদালতের আইন। সাক্ষ্য আইনকে বলা হয় লেক্স ফরি। লেক্স ফরি, আঞ্চলিক আদালতের আইন। আদালতের আইন। আঞ্চলিক আদালতের আইন। সাক্ষ্য আইনকে বলা হয় লেক্স ফরি, আঞ্চলিক আদালতের আইন। সাক্ষ্য আইন কোথায় প্রযোজ্য? এভাবে লিখবেন, সি প্লাস সি, সিভিল প্লাস ক্রিমিনাল, দুই ক্ষেত্রেই প্রযোজ্য। সাক্ষ্য আইনের প্রযোজ্যতা সম্বন্ধে আর কোনো প্রশ্ন নাই। সাক্ষ্য আইন সারা বাংলাদেশের দেওয়ানি ফৌজদারি আদালতে চলে। সাক্ষ্য আইন হচ্ছে এলাকার ভোলা, লেক্স ফরি, আঞ্চলিক আদালতের আইন। ঠিক আছে? দুইটা আইন, আপনাদের দুইটা আইন হচ্ছে লেক্স ফরি। একটা হচ্ছে সাক্ষ্য আইন, এলাকার ভোলা, আর একটা হচ্ছে তামাদি আইন, সেটাও হচ্ছে এলাকার ভোলা।
তো আজকে সাক্ষ্যহীন শিখেন, কালকে তামাদি আইন আর দিওয়ানি কার্যাবধি মিলিয়ে মিলিয়ে শিখাবো। লেক্স ফরি মানে এলাকার পোলা, আঞ্চলিক আদালতের, কারণ ও আমাকে এলাকার স্থানীয় পোলা, অল্লাগে কিছু কবা না। সাক্ষ্যহীন আর তামাদি আইন হচ্ছে লেক্স ফরি, এলাকার আইন। আর সাক্ষ্যহীন কোথায় চলে না, এটা আপনাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। রিটেনের জন্য যখন পড়াবো সাক্ষ্যহীন চলে না, তখন শিখবেন 15টা, পিলির জন্য আপাতত শিখেন 3টা। এই হচ্ছে ধারা 1। ধারা 1 এবারে 1 টাকা না, কিন্তু ধারা 1 এই কথাটা বলা আছে সাক্ষ্যহীন কোথায় চলে না। সাক্ষ্যহীন কোথায় চলে না, 3 জায়গায় চলে না সাক্ষ্যহীন। পিলির জন্য এতটুকু পড়েন, সেনা, নৌ, বিমান, অর্থাৎ সেনাবাহিনী আইন, দ্য আর্মি অ্যাক্ট, দ্য আর্মি অ্যাক্ট 1952 এখানে চলে না। দ্য নেভাল ডিসিপ্লিন অর্ডিন্যান্স 1972 এখানে চলে না। দ্য এয়ার ফোর্স অ্যাক্ট 1953, এই 3 জায়গা সাক্ষ্য আইন চলে না। এই 3 জায়গা সাক্ষ্য আইন চলে না। এই 3 জায়গা সাক্ষ্য আইন চলে না। ঠিক আছে, সাক্ষ্য আইন চলে না। এই 3 জায়গা সাক্ষ্য আইন চলে না। ঠিক আছে, এইবার আর কোনো প্রশ্ন নাই। এইখান থেকে একটা এমসিকিউ আপনাদের একটা সাধারণ এমসিকিউ অবশ্যই করতে পারে যে সাক্ষ্যহীন কোথায় চলে না, সাক্ষ্যহীনের কি কি জিনিস আছে। আমরা এখন চলে যাব চোখ বুঝে ধারা 3-এ। ধারা 3-এ আমরা চলে যাচ্ছি। ধারা 3, ধারা 3টা আপনাদের এখান থেকে একটা এমসিকিউ অবশ্যই আসবে। ধারা 3 আসবে না তো আসবে কি? ধারা 3 আসবে না তো আসবেটা কি? হ্যাঁ, ধারা 3, ধারা 3 থেকে একটা এমসিকিউ অবশ্যই আসবে ইনশাআল্লাহ। তো ধারা 3 কোন কোন অংশগুলো ইম্পর্টেন্ট? ধারা 3 যে জিনিসগুলো আপনাদের জন্য বারবার শিখতে হবে, এত বেসিক থেকে শিখানোর মতো সময় ইচ্ছাও আমার নাই। আপনাদের প্রথম জিনিসটা যেটা শিখতে হবে ধারা 3-এ, আদালতটা কি। আদালতটা কি কালকেও শিখেছি, আবার শিখেন। ধারা 3 হচ্ছে আদালত জিনিসটা কি। আদালত জিনিসটা হচ্ছে জজ বা ম্যাজিস্ট্রেটকে বোঝায়। জজ বা ম্যাজিস্ট্রেটকে বোঝায়। জজ বা ম্যাজিস্ট্রেটকে বোঝায় যারা যারা শপথের মাধ্যমে, এই যে শপথের মাধ্যমে, শপথের মাধ্যমে, শপথের মাধ্যমে কারো সাক্ষ্য গ্রহণ করে, কারো সাক্ষ্য গ্রহণ করে, সাক্ষ্য গ্রহণ করে, সাক্ষ্য গ্রহণ করে। ঠিক আছে, এবার এমসিকিউর জন্য এই কথাটা ইম্পর্টেন্ট। তবে এমসিকিউর জন্য এই কথাটা ইম্পর্টেন্ট, তবে এমসিকিউর জন্য এই কথাটা ইম্পর্টেন্ট, তবে তবে সালিসকারী বিচারক না। এই রে, তবে সালিসকারী বিচারক না। এমসিকিউর জন্য এই ইম্পর্টেন্ট, সালিসকারী বিচারক না, সালিসকারী বিচারক না, বিচারক না, সালিসকারী বিচারক না। পরীক্ষা আসবে কোনটা বিচার বিভাগের অংশ না, উত্তর হচ্ছে সালিসকারী বিচারকের অংশ না। তাহলে এই অংশটা যা আদালত বলতে জজ বা ম্যাজিস্ট্রেটকে বোঝায় যারা শপথের মাধ্যমে সাক্ষ্য গ্রহণ করে, তবে সালিসকারী বিচারক না। এটা এমসিকিউ। আশা করি আদালতের অংশ শেষ। এবার আসেন আইনের অংশ কাকে বলে। আইন, আচ্ছা আইন পড়ানো দরকার নাই, আপনার পড়ানো। এবার আসেন ফ্যাক্ট। ফ্যাক্ট মানে কি? ফ্যাক্ট, ফ্যাক্ট শব্দের অর্থ হচ্ছে ঘটনা। 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 ফ্যাক্ট বলতে বোঝায় সবকিছু। ফ্যাক্ট বলতে বোঝায় সবকিছু। সবকিছু লিখে ফেলেন, সব কিছু। সবকিছু 1 নাম্বার। ফ্যাক্ট বলতে বোঝায় ঘটনা মানে সবকিছু। ফ্যাক্ট বলতে বোঝায় কোনো কিছুর অবস্থা, কোনো কিছুর অবস্থা, এইভাবে লিখে ফেলেন, কোনো কিছুর অবস্থা ফ্যাক্ট। ঘটনা বলতে বোঝায় কোনো কিছুর সাথে কোনো কিছুর সম্পর্ক, সম্পর্ক। এই কথাগুলো লিখে ফেলেন। ফ্যাক্ট বলতে বোঝায় কারো মানসিক শারীরিক অনুভূতি, অনুভূতি, অনুভূতি। তারপর ফ্যাক্ট বলতে বোঝায় কোনো কিছুর অস্তিত্ব, অস্তিত্ব। ঠিক আছে, এই সব কিছু হচ্ছে ফ্যাক্টের অংশ, ঘটনার অংশ। ফ্যাক্টের বাংলা হচ্ছে ঘটনা। ঘটনা বলতে বোঝায় কি পৃথিবীর সবকিছু, কোনো কিছুর অবস্থা, কারোর সাথে সম্পর্ক, কোনো কিছুর সাথে সম্পর্ক, কোনো একটা অনুভূতি, আপনার অনুভূতিটা, তারপর কোনো একটা অস্তিত্ব, কোনো কিছুর অস্তিত্ব। এই অংশগুলোকে বলা হয় ফ্যাক্ট বা ঘটনা। এই অংশগুলোকে বলা হয় কি বলেন তো? ফ্যাক্ট বা ঘটনা। ফ্যাক্ট বা ঘটনা। ফ্যাক্ট বলতে বোঝায় কোনো কিছু, কোনো কিছুর অবস্থা, সম্পর্ক, অনুভূতি, অস্তিত্ব। এই 5টা জিনিস শিখলে আপনি সবকিছু শিখে ফেলতে পারবেন। ঠিক আছে, এবার একটা উদাহরণ দিব, ছোট্ট একটা উদাহরণ। ছোট্ট একটা উদাহরণ না দিলে আপনাদের সাক্ষ্য আমি আপনারা বুঝবেন না। বুঝতেও হবে, খালি পিলি পাস করার চিন্তা করলে হবে না। না বুঝলে পিলি পাস করবেন কেমনে? ধরেন এই একটা লোক, এই একটা লোক কি করছে, খাটে শুয়ে আছে। এই একটা লোক খাটে শুয়ে আছে, এই লোক খাটে শুয়ে আছে। তার তার মা এসে দেখলো এই লোকটা মারা গেছে, মৃত, মৃত। ঠিক আছে, তখন সময়, তখন এই ঘরে তখন কে কে ছিল? এই মৃত ব্যক্তি আর তার মা ছিল। সময় কয়টা? 8টা বাজে, তখন রাত, রাত 8টা বাজে। ঠিক আছে, তখন দরজা ছিল খোলা, দরজা ছিল খোলা, মা গেছিল বাহিরে। এখন পুলিশ এসে দেখলো সময় বাজে 8টা, এটা একটা ঘটনা।
তারপর দেখে মা দাঁড়াই আছে, এই একটা ঘটনা, দরজা খোলা ছিল, এই একটা ঘটনা, লাশটা খাটের উপরে ছিল, এই একটা ঘটনা। ঠিক আছে, তখন ঘরের টেম্পারেচার ছিল 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটা একটা ঘটনা। তাহলে ফ্যাক্ট বলতে বোঝায় সবকিছু। ফ্যাক্ট বলতে বোঝায় কোনো কিছু অবস্থা, মৃত অবস্থা। ফ্যাক্ট বলতে বোঝায় সম্পর্ক, মা ছেলের সম্পর্ক। ফ্যাক্ট বলতে বোঝায় অনুভূতি, অর্থাৎ সে মৃত। ফ্যাক্ট বলতে বোঝায় অস্তিত্ব, মা বেঁচে আছে, মৃত ব্যক্তি বাচ্চা নাই। আপনি কি পুরাটা বুঝতে পারছেন? ফ্যাক্ট জিনিসটা পুরো বুঝতে পারছেন কিনা? ইয়েস অর নো? আচ্ছা, এর বাইরে কিন্তু আর কোনো পিলি প্রশ্ন নাই। এরপর যদি পিলিতে খারাপ করে, দায়ীবার কর্তৃপক্ষ নেবে না। ঠিক আছে, দায়ীবার কর্তৃপক্ষ না নিলেও আপনার সারা জীবনের দায়িত্ব আমরা নিব। ঠিক আছে, আপনাদের আপনাদের সারা জীবনের দায়িত্ব। এই বট গাছ সবসময় আপনাদের ছায়া দিবে, সবসময় আপনাদের ছায়া দিবে ইনশাল্লাহ। আমরা সব সময় আছি, কোনো না। ঠিক আছে, তবে আপনি হবেন, এই হচ্ছে সবচেয়ে বড় কথা। এবার আসলে সাক্ষ্য। এই প্রতিষ্ঠান বট গাছ। ঠিক আছে, পরীক্ষা যেদিন দিবেন সেদিন বুঝবেন এটা কি জিনিস ছিল। পরীক্ষা যখন দিবেন তখন বুঝবেন। আচ্ছা, সাক্ষ্য। সাক্ষ্য জিনিসটা কি? সাক্ষ্য জিনিসটা হচ্ছে 1 নাম্বার, সাক্ষ্য জিনিসটা হচ্ছে কি? একটা বিবৃতি। সাক্ষ্য মানে বিবৃতি। এই যে বারবার পড়ে, এই না পড়লে আমি বুঝাবো কেমনে সাক্ষ্য হয়? সাক্ষ্য হচ্ছে একটা বিবৃতি, যা আদালত যা আদালতের সামনে, আদালতের সামনে আইন অনুযায়ী, আদালত, সাক্ষ্য একটা বিবৃতি, আদালতের সামনে আইন অনুযায়ী অনুমতিক্রমে, অনুমতিক্রমে কোনো ব্যক্তি, কোনো ব্যক্তি, কোনো ব্যক্তি কি করে? কোনো ব্যক্তি যা ব্যক্ত করে, যা ব্যক্ত করে, এটি হচ্ছে সাক্ষ্য। ঠিক আছে, সাক্ষ্য হচ্ছে একটা যা আদালত দেওয়া হয়, আইন অনুযায়ী দেওয়া হয়, আদালতের অনুমতি দিয়ে দেওয়া হয়, কোনো ব্যক্তি তা যা ব্যক্ত করে, এই কয়টা জিনিসকে বলা হয় সাক্ষ্য। আর যিনি সাক্ষ্য দেয় তিনি হচ্ছে সাক্ষী। যিনি সাক্ষ্য দেয় তিনি হচ্ছে সাক্ষী। যিনি সাক্ষ্য দেন তিনি হচ্ছে সাক্ষী। সাক্ষী হচ্ছে একটা জীবন্ত ব্যক্তি। সাক্ষী মরা হওয়া যাবে না, জীবন্ত। সে আদালতের সামনে আসবে আইন অনুযায়ী, আইন অনুযায়ী, অনুমতি নিয়ে, অনুমতি নিয়ে কারো পক্ষে বা বিপক্ষে পাশ দিবে। হ্যাঁ, মানে কারো পক্ষে বা বিপক্ষে কি করবে? একটা বিবৃতি দিবে। সে হচ্ছে সাক্ষী। তাহলে সাক্ষ্য আর সাক্ষী জিনিসটা কি? সাক্ষ্য আর সাক্ষীটা কি বলেন? সাক্ষ্যটা কি? সাক্ষ্য হচ্ছে একটা বিবৃতি, যা সাক্ষ্যটা কি? সাক্ষ্য একটা বিবৃতি যা আদালতের সামনে আইন অনুযায়ী অনুমতি নিয়ে কোনো ব্যক্তি যা ব্যক্ত করে, এটাই হচ্ছে সাক্ষ্য। তারপর সাক্ষী কি? সাক্ষী হচ্ছে জীবন্ত ব্যক্তি, যিনি আদালত আইন অনুযায়ী আদালতের অনুমতি নিয়ে কারো পক্ষে বা কারো বিবৃতি দেয়, এই উনি হচ্ছে সাক্ষী। তাহলে সাক্ষ্য আর সাক্ষী আপনাদের মাথায় ঢুকলো তো? একটু বলেন তো, সাক্ষ্য আর সাক্ষী মাথায় ঢুকছে তো? হুম, এইবার আসেন, সাক্ষী দুই ভাবে হইতে পারে। সাক্ষী কয় ভাবে সাক্ষ্য, এই সাক্ষ্যর ইংলিশ হচ্ছে এভিডেন্স। এভিডেন্স দুই ভাবে হইতে পারে। একটা হচ্ছে মৌখিক, থেকে হইতে পারে, মুখ থেকে হইতে পারে। আর একটা হচ্ছে লিখিত হইতে পারে। আর একটা হচ্ছে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স। আর একটা হচ্ছে এইবার একজন বলছিল, মনে হয় কি খন্দকার মকবুল সাহেব না কি জানি নাম ওনার, সাক্ষ্য আইন কয় প্রকার? সাক্ষ্য আইন 3 প্রকার: মৌখিক, লিখিত, বুঝতে পারছেন? সাক্ষ্য আইন 3 প্রকার। কে বলছিল জানি কি, খন্দকার মকবুল সাহেব না কি, বুঝলাম না কি জানি নাম ছিল ওনার। সাক্ষ্য আইন কয় প্রকার? সাক্ষ্য আইন হচ্ছে 3 প্রকার: মৌখিক সাক্ষ্য, লিখিত সাক্ষ্য, বস্তুগত সাক্ষ্য। সাক্ষ্য আইন 3। ঠিক আছে, সাক্ষ্য আইন 3 প্রকার। ঠিক আছে, সাক্ষ্য আইন 3 প্রকার: মৌখিক সাক্ষ্য, লিখিত সাক্ষ্য এবং বস্তুগত সাক্ষ্য। মৌখিক সাক্ষ্য, লিখিত সাক্ষ্য, বস্তুগত সাক্ষ্য। সাক্ষ্য আইন হচ্ছে মৌখিক সাক্ষ্য। এবার কে আসিল জানি, সে যে বলছিল স্যার সাক্ষ্য আইন কয় প্রকার দিব? সাক্ষ্য আইন 3 প্রকার দিবেন: মৌখিক সাক্ষ্য, লিখিত সাক্ষ্য, বস্তুগত সাক্ষ্য। শিবলু সাহেব বললো যে 100 জন কেন? পৃথিবীর একটা নিয়ম আছে, যে হারবে কেউ জিতবে। ঠিক আছে, রেগুলার ক্লাস করবে না, পড়াশোনা করবে না, কিভাবে 100
কিভাবে সবাইকে নিব? এই মকবুল সাহেব ধন্যবাদ। আপনারই আমি খুঁজতেছিলাম। সাক্ষ্য আইন ৩ প্রকার। মৌখিক সাক্ষ্য, লিখিত সাক্ষ্য, আরেকটা হচ্ছে বস্তুগত সাক্ষ্য। ঠিক আছে? একটা প্রশ্নের সাথে, সাথে আসতে হবে। একটা তাল আছে। তাল আছে। আপনারা তালটা না, ঠিক আছে? একটা তাল আছে। এইবার আসেন প্রাসঙ্গিক বিষয়। লিখে ফেলেন প্রাসঙ্গিক। প্রাসঙ্গিক এই শব্দগুলি অনেক ইম্পর্টেন্ট। প্রাসঙ্গিক বিষয়। এটাকে বলা হয় রেলিভেন্ট ফ্যাক্ট। লিখে ফেলেন রেলিভেন্ট ফ্যাক্ট। রেলিভেন্ট ফ্যাক্ট একটা শব্দ খালি শিখবে রেলিভেন্ট ফ্যাক্ট কানেকশন একটা বস্তুর সাথে অন্য একটা বস্তুর যে কানেকশন যে সংযোগ বা যে সম্পর্ক এটাকে বলা হয় বিষয় অর্থাৎ একটি ঘটনার সাথে অন্য একটি ঘটনার যে সম্পর্ক প্রাসঙ্গিক বিষয় আশা করি বুঝতে পারছেন। আর আপনারা যারা মনে করতেছেন যে স্যার ১০০ জনের কথা কেন বলে? এটা হচ্ছে সৃষ্টির নিয়ম। সবাই ক্লাস করতেছে না, সবাই ঠিকমতো সিরিয়াস এখনো হচ্ছে না। এই ক্ষেত্রে বলছি। বুঝতে পেরেছেন? এটা সৃষ্টির নিয়ম। একই বই, একই খাতা। কেউ পাস করে, কেউ করে না। সৃষ্টির নিয়ম। আচ্ছা, এক ঘটনা যখন অন্য ঘটনার সাথে সম্পর্কিত থাকে সেটাকে বলা হয় প্রাসঙ্গিক ঘটনা। প্রাসঙ্গিক, প্রাসঙ্গিক। প্রাসঙ্গিক শব্দটা যদি একটু ভাঙেন আপনার সারা জীবনের জন্য শেষ। প্রাসঙ্গিক, সঙ্গিক, সঙ্গী মানে সঙ্গে থাকা, একত্রে থাকা, মিলে থাকা। মানে হচ্ছে প্রায় একই বিষয়। এটা হচ্ছে প্রাসঙ্গিক। বুঝতে পেরেছেন? এই জিনিসটা বুঝে একটু হাত তোলেন প্লিজ। কে বোঝেন নাই? প্রাসঙ্গিক শব্দটা হচ্ছে একটি ঘটনা আরেকটি ঘটনার সাথে সম্পর্কযুক্ত সেটাকে বলা হয় প্রাসঙ্গিক বিষয়। এটা যদি আপনার মাথায় না ঢোকে তাহলে শব্দের অর্থ প্রায়, সঙ্গ অর্থ বা মিলে, অর্থাৎ কোনো একটা জিনিস প্রায় সিমিলার, একটা ঘটনা সম্পর্কিত প্রায় সিমিলার, এটাকে বলা হয় প্রাসঙ্গিক বিষয়। আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে? এইবার আসেন যে জিনিসটা বিচার্য বিষয়। বিচার বিচার্য বিষয় লিখে ফেলেন বিচার্য বিষয় বলতে বোঝায় ফ্যাক্ট ইন ইস্যু। লিখে ফেলেন ফ্যাক্ট ইন ইস্যু 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 ফ্যাক্ট ইন ইস্যু। ঠিক আছে? বিচার্য বিষয় ফ্যাক্ট ইন ইস্যু বিচার্য বিষয় ফ্যাক্ট ইন ইস্যু। ফ্যাক্ট ইন ইস্যুটা কি? ফ্যাক্ট ইন ইস্যু বলতে বোঝায় কি? ফ্যাক্ট ইন ইস্যুটা কি জিনিস সেটা? ফ্যাক্ট ইন ইস্যু হচ্ছে ফ্যাক্ট ইন ইস্যু বলতে বোঝায় কোনো ঘটনা লিখে ফেলেন কোনো ঘটনার লিখে ফেলেন কোনো ঘটনার কোনো ঘটনার কোনো ঘটনার সাথে অন্য কোনো ঘটনার সম্পর্ক অস্তিত্ব 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 অধিকার দায়বদ্ধতা ইত্যাদিকে বোঝায়। এটা বুঝতে গেলেই তো আপনাকে সিআরপিসি পড়াইতে হবে। এই লোকটাকে সবাই বলতেছে সে একটা চোর, সে চুরি করতে ঘরে ঢুকছিল। এই লোকটা স্বীকার করতেছে যে না সে চুরি করে নাই। এখন আদালতের কাছে প্রথম বিচার্য বিষয় এটা দাঁড়ায় আদালতের কাছে প্রথম বিচার্য বিষয় এটা দাঁড়ায় প্রথম প্রশ্ন, সে কি আসলেই চোর? সে কি আসলেই 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 চোর? এটা আদালতের প্রথম প্রশ্ন। এটা হচ্ছে আদালতের বিচার্য বিষয়, অর্থাৎ আদালতের কাছে প্রথম প্রশ্ন সে কি আসলেই চোর। ঠিক আছে? এটা আদালতের কি দায়বদ্ধতা। লিখে ফেলে এটা আদালতের দায়বদ্ধতা। একটা মামলা আসছে, আদালতের প্রথম দায়বদ্ধতা হচ্ছে সে আসল চোর কিনা সেটা নির্ণয় করা। তারপর দ্বিতীয় হচ্ছে যে সে কেন চুরি করলো, কেন চুরি করলো, তাহলে কোনো একটা কিছুর অস্তিত্ব বের করা, উদ্দেশ্য।
উদ্দেশ্য বের করা, ঠিক আছে, বা কেন চুরি করলো এই সম্পর্কটা বের করা, এর সাথে কি সম্পর্ক আছে সম্পর্কটা বের করা, সে কেন চুরি করলো। তাও তৃতীয় হচ্ছে সে যে চুরি করলো এটা তো একটা অপরাধ, চুরিটা করলো এটা একটা অপরাধ, এটা তো তার এই চুরি করার কারণে আরেকজনের অধিকার নষ্ট হয়, এটা তো অধিকার সংক্রান্ত একটা ব্যাপার, এটা তো অধিকার সংক্রান্ত, চুরি করলে আরেকজনের সম্পদ কমে যায়, আরেকজনের অধিকার নষ্ট হয়ে যায়, ঠিক আছে। তাহলে এখন যেহেতু সে চোর হিসেবে দাঁড়িয়েছে তাকে একটা শাস্তি দিতে হবে, এটাই হচ্ছে পৃথিবীর নিয়ম, এটাই হচ্ছে বাস্তবতা, অস্তিত্ব, ঠিক আছে। তাহলে এই সমস্ত ব্যাপারগুলোকে বলা হয় বিচার্য বিষয়। আদালত এই বিচার্য বিষয়টা গঠন করে। আপনারা কি এই অংশটা বুঝছেন কিনা প্লিজ একটু বলেন। মুখস্থ বিদ্যা ছেড়ে দেন, আপনি আমার কথাটা বুঝছেন কিনা বলেন। বিচার্য বিষয় কি? কোনো একটা ঘটনার দায়বদ্ধতা, ঠিক আছে। আপনারা প্লিজ মুখস্থ বিদ্যা পকেটে রাখেন, ওটি বাদ দিয়ে দেন। একটা চোর ঘরে ঢুকছে, সে সবাই বলতেছে ও চুরি করার জন্য ঢুকছে। আদালতের প্রথম দায়বদ্ধতা দাঁড়ায় যায় সে চোর কিনা সেটা প্রমাণ করা, প্রথম কথা। তাহলে ফ্যাক্টরি ইস্যুটা কি? কোনো দায়বদ্ধতা, সে কেন চুরি করলো সেই উদ্দেশ্য বা সম্পর্কটা খুঁজে বের করা আদালতের বিচার্য বিষয়। তাহলে বিচার্য বিষয় হচ্ছে কোনো কিছু উদ্দেশ্য সম্পর্ক। চুরি করলে তো আরেকজন অধিকার নষ্ট হয়, অধিকার, চুরি করলে তাদের শাস্তি দিতে হবে, এটাই বাস্তব কথা, বাস্তবতা। তাহলে ফ্যাক্ট এন্ড ইস্যু হচ্ছে কি? বিচার্য বিষয় হচ্ছে কোনো দায়বদ্ধতা, কোনো উদ্দেশ্য, কোনো কিছুর সাথে সম্পর্ক, কোনো একটা অধিকার, কোনো একটা বাস্তবতা। এই বিষয়টা বুঝছেন কিনা বলেন। পরীক্ষা আসলে এই চোরের উদাহরণটা দিলে পারবেন না ইনশাল্লাহ। আর প্রাসঙ্গিক হচ্ছে মানে হচ্ছে প্রায়, সঙ্গিক মানে হচ্ছে সঙ্গ বা বন্ধু, প্রাসঙ্গিক, ঠিক আছে। কোনো একটা ঘটনা অন্য একটা ঘটনার সাথে সম্পর্কিত হলে সেটা হচ্ছে প্রাসঙ্গিক বিষয়। আশা করি এই অংশটা বুঝতে পেরেছি, এই অংশটা আশা করি আপনারা খুব সুন্দরভাবে বুঝে গেছেন, ঠিক আছে। আশা করি এই অংশ নিয়ে আপনাদের আর কোনো কোয়েশ্চেন নাই। এবার আসেন, যে জিনিসটা আপনাদের খুব বেশি গুরুত্বপূর্ণ সেই অংশগুলি হচ্ছে, এইবার একটা জিনিস আছে প্রুফ, এই কথাটা লিখে ফেলেন, প্রুফ, প্রুফ, নট প্রুফ, লিখে ফেলেন, নট প্রুফ, ডিসপ্রুফ, ঠিক আছে। প্রুফড, নট প্রুফড, ডিসপ্রুফড, এইভাবে এটা অনেকে বোঝেই না জীবনে। সাক্ষ্য আইন পড়ে, প্রুফ মানে সত্য, সত্য, ডিসপ্রুফড হচ্ছে সত্য বা মিথ্যা, অনির্ণেয়, মানে এখনো নির্ণয় করা যায় না, অনির্ণেয়, সত্য বাড়ি করতে পারিনি যেটা সত্য শিওর না, আবার মিথ্যা কিনা এটাও না। আর ডিসপ্রুভ মানে হচ্ছে এক কথায় মিথ্যা, ডিসপ্রুভ মানে হচ্ছে এক কথায় মিথ্যা, ঠিক আছে। এইবার তো মাথায় ঢুকে গেছে। প্রুফড, কোনো একটা ঘটনা এতটাই সত্য যে একটা সাধারণ সাধারণ মানুষ, সাধারণ বুদ্ধিসম্পন্ন মানুষও তাহা সত্য বলে মেনে নেয়, সেটাকে বলা হয় প্রুফড। যদি একটা লোকরে বলা হয় যে ভাই, যদি একটা লোকরে বলা হয়, মানে প্রুফ শব্দটা তো প্রমাণিত, এই যে প্রমাণিত, ঠিক আছে, মিথ্যা প্রমাণিত, অপ্রমাণিত, ঠিক আছে, এইভাবে লেখা আছে, আপনি এইভাবে বুঝবেন। কোনো একটা ঘটনা এতটাই সত্য যে একটা সাধারণ মানুষের মেধায়ও বিষয়টা আসছে যে সে সত্য, ঘটনাটা সত্য। যেমন আমি যদি বলি ভাই মধু তো অনেক মিষ্টি হয় তাই না, তাহলে একটা মধু যে মিষ্টি হয় এই কথাটা সত্য, এতটাই সত্য একটা মূর্খ অশিক্ষিত একটা রিক্সাওয়ালারা যদি জিজ্ঞায় মামা মধু খাইতে কেমন, সে মামা হেভি মজা মিষ্টি, তাহলে এই ঘটনাটা হচ্ছে প্রুফ। আপনারা এতটুকু বুঝছেন কিনা বলেন। এগুলি না বুঝলে সাক্ষ্য আইন আপনাদের জন্য না। কথা বুঝছেন? একজনে বলতেছেন মামা তুমি কি সূর্য দেখছো? কয় হ দেখছি। তাহলে সূর্য আছে পৃথিবীতে, এটা সত্য। এতটাই সত্য একটা মূর্খ, একটা অশিক্ষিত, একটা গ্রাম্যা, একটা গোয়ার মানুষ সেও সেটা স্বীকার করছে যে আসলেই তো সূর্য বলতে একটা নক্ষত্র আছে। তাহলে এটা হচ্ছে প্রমাণিত। মিথ্যা, মিথ্যা। মামা আমি কালকে দেখছি কি আমার মুরগিটা, আমার মুরগিরা একদিনে 2টা ডিম পারছে। একদিনে কয়টা ডিম পারছে বলেন? 2টা ডিম পারছে। একটা মুরগি একদিনে 2টা ডিম পারছে। তাহলে এই ঘটনাটা মিথ্যা। এতটাই মিথ্যা একটা মূর্খ, একটা অশিক্ষিত, একটা গোয়ার মানুষ সেও এটারে মিথ্যা বলে মাইনে নিয়েছে। মানে তার মাথায় এটা সত্য বলে ঢুকতেছে না। ধর মিয়া মজা লন, মুরগি কেমন 2টা ডিম পারে? তাহলে কোনো ঘটনা মিথ্যা, এতটাই মিথ্যা, এতটাই মিথ্যা, এতটাই মিথ্যা যে একটা মূর্খ, একটা অশিক্ষিত, একটা গোয়ার মানুষ এটা মিথ্যা বলে গ্রহণ করছে। যে ধর মিয়া পাগল হইছেন নাকি? মুরগিতে কেমনে 2টা ডিম দিবে? 2 দিনে 2টা দিবে, একদিনে কেমনে 2টা দিবে? কথা কি বুঝতে পেরেছেন? এটা হচ্ছে ডিসপ্রুভড। আর নট প্রুফ মানে কি? এটা একদম সোজা।
কোনো জিনিস সত্য বলেও প্রমাণিত হয় না, মিথ্যা বলেও বর্জনীয় হয় না, মানে সত্য মিথ্যার মাঝখানে আছে, এটাকে বলা হয় নট প্রুফ। ঠিক আছে? আপনারা বুঝতে পারছেন কিনা বলেন, এগুলি পরীক্ষা বারবার আসে, পরীক্ষা বারবার আসে, বারবার আসে, বুঝতে পারছেন কিনা বলেন, এগুলি একটু বোঝার জিনিস, এগুলি আসলে ঈর্ষের জিনিস না, হ্যাঁ। তারপর মে প্রিজিউম শ্যাল প্রিজিউম এগুলি কালকে পড়াইছি, এগুলি আর পড়াইয়া জ্বালাই দিয়া সময় নষ্ট করার টাইম নেই। এবার আসেন দলিল। আপনারা এনজয় করতেছেন কিনা বলেন, ক্লাসটা এনজয় করতেছেন কিনা বলেন। আচ্ছা, এবার আসেন দলিল। দলিল 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 আছে সাক্ষ্য আইনের 3 ধারা। সাক্ষ্য আইনের ধারা 3-এ আছে এই কথাটা, সাক্ষ্য আইনের ধারা 3-এ আছে, ওকে। দলিল ব্যাপারটা, আচ্ছা, দলিল ব্যাপারটা সাক্ষ্য আইনের ধারা 3-এ আছে। তো দলিল বুঝাইতে গেলে আপনাকে একটা বলতে হবে কোনো বস্তুর উপর, কোনো বস্তু বলতে আমি একটা কাগজ ধরছি, তা কাগজ একটা বস্তু না? কথা কয় না কে? কাগজ একটা বস্তু না? তাহলে কোনো বস্তুর উপরে কোনো বর্ণ, এবার ক খ গ লেখেন, ক, আরে ক তো লিখতে পারি না, ক, এ, এই যে কোনো একটা বস্তু, বস্তু বলতে কি বুঝাইছি? কাগজ, হ্যাঁ। কোনো একটা বস্তুর উপরে কোনো বর্ণ, ক, এ, তারপর হচ্ছে কোনো একটা ফিগার, ঠিক আছে, ফিগার বলতে বোঝায় কি? বৃত্ত ভরা, টিক চিহ্ন, ক্রস, হ্যাঁ, কোনো ফিগার। তারপর হচ্ছে কোনো মার্ক মানে চিহ্ন, হ্যাঁ, কোনো চিহ্ন, সেটা চিহ্ন হইতে পারে যোগ, বিয়োগ, গুণ, ঠিক আছে। লেটার ফিগার মার্ক অর্থাৎ কোনো বর্ণ, ফিগার বা কোনো চিহ্ন দেওয়া থাকবে, ঠিক আছে। কিন্তু এই যে এটার উদ্দেশ্যটা কি থাকবে? এই যে উদ্দেশ্য হচ্ছে কোনো কিছু রেকর্ড করা রেকর্ড করা মানে জমা রাখা উদ্দেশ্য। তখন এইটাকে বলা হয় সাক্ষ্যয়নের ভাষায়, এটাকে বলা হয় দলিল। ঠিক আছে, এবার দলিলের সংজ্ঞাটা আপনি সুন্দর করে শেখেন। কোনো বস্তুর উপরে, ধরেন একটা কাগজের উপরে কোনো বর্ণ, কোনো একটা ফিগার বা কোনো চিহ্ন দেওয়া থাকে, কিন্তু উদ্দেশ্যটা কি? রেকর্ড করার উদ্দেশ্য, ফর দা পারপাস অফ রেকর্ড করার উদ্দেশ্যে, এটাকে বলা হয় দলিল, ইংলিশে বলা হয় ডকুমেন্ট, হ্যাঁ, ডকুমেন্ট। এটাকে দলিল বা ডকুমেন্ট বলে। এতটুকু বুঝছেন কিনা একটু জানান। এগুলি সুন্দর করে জানতে হবে, হ্যাঁ। এক টানে শিখিয়ে ফেলাবো আপনাদের, কোনো টেনশন নিয়েন না আপনারা, হ্যাঁ। এইবার আসেন পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, ডিজিটাল রেকর্ড। ডিজিটাল রেকর্ড, হ্যাঁ, ডিজিটাল রেকর্ড। এবার আসেন ডিজিটাল রেকর্ডটা খুবই চমৎকার জিনিস। ডিজিটাল রেকর্ডটা সংশোধনীর মাধ্যমে আসছে। ডিজিটাল রেকর্ড হচ্ছে একটা রেকর্ড বা নথি, বাংলা লিখবেন নথি, একটা ফাইল, ঠিক আছে। এটা একটা রেকর্ড, এটা একটা তথ্য ভান্ডার, হ্যাঁ, এগুলি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এগুলি কি হয় ইলেকট্রনিক্যাল, এগুলি হচ্ছে আধুনিক। আগেকার মানুষ কাগজে সব তথ্য রাখতো, আধুনিক। আর এগুলি সব এখন আধুনিক ব্যাপার কি কি? আধুনিক ব্যাপার হচ্ছে এটা অপটিক্যাল, লিখে ফেলেন, এটা অপটিক্যাল। এটা হচ্ছে ম্যাগনেটিক, ঠিক আছে। অপটিক্যাল ম্যাগনেটিক, মাইক্রোফিল্ম, লিখে ফেলেন, মাইক্রোফিল্ম, অপটিক্যাল ম্যাগনেটিক মাইক্রোফিল্ম। তারপর এটা হচ্ছে সিসিটিভি। তারপর এটা হতে পারে ফুটেজ, ঠিক আছে। এটা হতে পারে মোবাইল, এটা হতে পারে পিসি, এটা হইতে পারে ল্যাপটপ, ঠিক আছে, এবং অন্যান্য সকল তথ্য। কিন্তু ডিজিটাল রেকর্ড হচ্ছে একটা নথি, এটা রেকর্ড যা তথ্য সংগ্রহ করার জন্য রাখা হয়। সাক্ষ্য আইন সংশোধনী 2022-এ এই জিনিসটা অ্যাড হয়েছে। আশা করি এই অংশটা বুঝছেন, এত বোঝার কোনো দরকার নেই, এগুলি পিডির জন্য যা সেটা জেনে রাখবেন। ডিজিটাল রেকর্ড সম্বন্ধে কত ধারায় বলা আছে? ধারা 3-এ বলা আছে, ঠিক আছে। এইবার আসেন ফরেনসিক এভিডেন্স, এটা খুবই ইম্পর্টেন্ট। ফরেনসিক এভিডেন্স, ফিজিক্যাল আর ফরেনসিক এভিডেন্স, ফিজিক্যাল 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 অর ফরেনসিক ফিজিক্যাল আর ফরেনসিক এভিডেন্সটা কি জিনিস? ফিজিক্যাল আর ফরেনসিক এভিডেন্সটা হচ্ছে কোন রক্ত, এই কথাটা লিখে ফেলেন, সবাই লিখে ফেলেন, ফিজিক্যাল বা ফরেনসিক এভিডেন্স হচ্ছে রক্ত,
রক্ত, তারপরে লিখবেন রক্ত, তারপরে লিখবেন বীর্য, তারপরে লিখবেন চুল, এগুলো সব জানেন। তারপর হচ্ছে ডিএনএ, তারপরে লিখবেন শরীরের অঙ্গ, বিভিন্ন অঙ্গ লিখে ফেলেন, এগুলি সব পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। অঙ্গ, তারপরে লেখেন হাতের ছাপ, হাতের ছাপ, তারপরে লেখেন তালুর ছাপ, তালুর ছাপ, তারপর হচ্ছে চোখের রেটিনা, রেটিনা, ঠিক আছে, চোখের রেটিনা, তারপর হচ্ছে পায়ের ছাপ, পায়ের ছাপ, পায়ের ছাপ, তারপরে আপনারা লেখেন পায়ের পাতা, পায়ের পাতা, ইত্যাদি সকল কিছু ফরেনসিক এভিডেন্সের অংশ। এগুলি আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলি একটু একবার দেখা পরীক্ষার হলে ঢুকে যাবেন, আর কোনো কাজ নেই, ঠিক আছে, আর কোনো কাজ নেই। তো আপনি আপনাদের একটু লিঙ্কেজ দিই, এইভাবে করেই আমি মানে এটা তো জাস্ট বোর্ডে লেখাইছি, বুঝছেন কিনা আমার কথাটা? আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? আজকে তো কোনো মার্শাল্লাহ জুমে কোনো সমস্যা হয় না, তাই না? আজকে তো কোনো সমস্যা হয়নি। আমার কথা শুনতে পাচ্ছেন? একটু কথা বলেন আমার সাথে। আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, তো এবার আসেন ফরেনসিক এভিডেন্স। ফরেনসিক এভিডেন্স লিখে ফেলেন। ফরেনসিক এভিডেন্স, ফরেনসিক এভিডেন্সের উদ্দেশ্যটা কি? এই পরীক্ষা এটা ইম্পর্টেন্ট, 1 মার্কের জন্য। এটা পারপাসটা কি? উদ্দেশ্যটা কি? এভিডেন্সের উদ্দেশ্যটা কি বলেন? ফরেনসিক এভিডেন্সের উদ্দেশ্য হচ্ছে লিখে ফেলেন টু এস্টাবলিশ লিঙ্ক, অর্থাৎ কোনো কিছুর, লিখে ফেলেন কোনো কিছুর, কোনো কিছুর যোগ সংযোগ তৈরি করা। ধরেন এটা চাকু, এই চাকু দিয়ে আমি একজনের খুন করছি, খুন করার পরে আমি চাকুটা ফালাই দিছি, তাহলে ফরেনসিক এভিডেন্স যে কার হাতের ছাপটা এই চাকুর মধ্যে পড়ছে, কার হাতের ছাপটা এই চাকুর মধ্যে পড়ছে, এই আমার হাতের ছাপের মাধ্যমে, এই যে হাতের ছাপের মাধ্যমে একটা সংযোগ তৈরি হয়েছে, যার মাধ্যমে খুঁজে বের করা যায়। এটাকে বলা, এটাই হচ্ছে ফরেনসিক এভিডেন্সের উদ্দেশ্য, টু এস্টাবলিশ লিঙ্ক। এটা এটা আপনাদের একটু শিখতে হবে, টু এস্টাবলিশ লিঙ্ক, অপরাধীর সাথে একটা যোগ সংযোগ তৈরি করা, ঠিক আছে? এটা আপনারা বুঝতে পারছেন কি? একটু মেকানিক করে বলেন যে ফরেনসিক এভিডেন্সটা বুঝছি কিনা। ফরেনসিক এভিডেন্সের উদ্দেশ্য কি? টু এস্টাবলিশ লিঙ্ক, কোনো কিছুর সাথে সম্পর্ক তৈরি করা। আপনারা কি বুঝছেন? আচ্ছা, ঠিক আছে। এবার আসেন অন্য একটা বিষয় পড়াই। সাউন্ড, সাউন্ড কি হয়েছে আবার? সাউন্ডে আবার প্রবলেম হয়েছে? কোথায়? অন্যদের তো সবে ঠিকই আছে। আচ্ছা, অন্যদের তো ঠিকই আছে। আচ্ছা, আপনি একটু ডিভাইসটা দেখেন। ঠিক আছে, দেখছেন, অন্যরা তো বলতেছে ঠিকই আছে। এবার আসেন ধারা 5-এ চলে যাই। ধারা 5 লিখে ফেলেন। সাক্ষ্য আইনে, সাক্ষ্য আইন ধারা 5, সাক্ষ্য আইনের ধারা 5-এ বলা আছে কোনো ফ্যাক্ট দুই ভাবে প্রমাণ করা যায়। কোনো ফ্যাক্ট দুই ভাবে প্রমাণ করা যায়। প্রমাণ করা, একটাকে বলা হয় ফ্যাক্ট ইন ইস্যু, বিচার বিষয়, বিচার্য বিষয়, এবং আরেকটা হচ্ছে প্রাসঙ্গিক বিষয়, বিষয়। আচ্ছা, আমি একটা একটা মতামত, স্যার, স্যার প্রবলেম স্যার, দাঁড়ান আমি লিভ নিয়ে আবার ঢুকতেছি। সাউন্ড প্রবলেম কেন হবে? এটা কথা হইলো? আহ,
আসসালামু আলাইকুম, আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আমরা ক্লাস চলে যাই। আমরা এখন ক্লাস চলে যাই। এগুলি আসলে ইলেকট্রনিক্যাল জিনিস, মানুষের হাতে হাত নাই তো। ঠিক আছে, কে চায় এই সাউন্ড প্রবলেম? ঠিক আছে, আপনাদের জন্য দৌড়াদৌড়ি করতেছি সাউন্ড প্রবলেমের জন্য। একটা ডিভাইস নিয়েছি যাতে আপনাদের সাউন্ড প্রবলেমটা না হয়। আচ্ছা, তাহলে দেখেন, ফ্যাক্টরিন ইস্যু দুই ভাবে প্রমাণ করা যায়: বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক বিষয়। তো ধারা 5টা শেষ। তাহলে একটা ঘটনাকে দুই ভাবে প্রমাণ করা যায়। একটা হচ্ছে বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক বিষয়। একটা ঘটনা আদালত দুই ভাবে আহ, প্রদান করা হয়। সাক্ষ্য আইনের দুইটা ক্ষেত্রে সাধারণত সাক্ষ্যটা প্রদান করা হয়। একটা হচ্ছে ফ্যাক্ট ইন ইস্যু, আর একটা হচ্ছে রেলিভেন্ট ফ্যাক্ট। আপনারা আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, আমি একটু আপনার কাছে ওপিনিয়ন দিচ্ছি। এভাবে যে আমি যে ছোট ছোট করে করতেছি, এভাবে মানে কোনো বাজে মানে কোনো অতিরিক্ত কিছু দিচ্ছি না। মানে এইভাবে আপনাদের কাছে সহজ লাগছে কিনা জানেন, একটু বলেন তো। মানে বুলেটে আমি ঠিক এভাবেই, মানে এভাবে না, মানে বুলেটে আমি কথাটা খুব ছোটভাবে এভাবে সুন্দর করে দিয়ে দিচ্ছি যাতে আপনি 1 সেকেন্ডের মধ্যে ধারাগুলি রিভিশন মারতে পারেন। মানে এটা ঠিক আছে কিনা বলেন, আপনাদের কাছে ভালো লাগে কিনা এই স্টাইলটা, একটু বলেন তো। আচ্ছা, এইভাবেই একা ছোট, ছোট একদম বুলেটটা এক্কারে পড়বেন যখন একা ছোট, ছোট এক্কারে কি বলবো আরকি। মানে সাক্ষ্য আইন পড়তে বসেছেন ৩০ মিনিটে পড়া শেষ সাক্ষ্য আইন। এইভাবে পড়বেন। খুব ডেইলি রিভিশন দিবেন। প্রচুর ডেইলি রিভিশন দিবেন। হ্যাঁ, প্রচুর। রিভিশনের কোনো বিকল্প নেই। এটা পরীক্ষায় আসবে আপনাদের। লিখে ফেলেন ৬ দ্বারা। লিখে ফেলেন। এগুলি পরীক্ষায় আসবে। ৬ দ্বারা। ৬ দ্বারা বলছে রেস জ্যেষ্ঠি। এটা পরে বুঝাবো। পরীক্ষায় আসবে রেস জ্যেষ্ঠি কত দ্বারায় আছে? রেস জ্যেষ্ঠি। রেস জ্যেষ্ঠি কত ধারায় আছে? রেস জ্যেষ্ঠি কত ধারায় আছে? এটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। রেস জ্যেষ্ঠি। তারপরে লিখে ফেলেন রেস জ্যেষ্ঠি বলা আছে ধারা ৬। রেস জ্যেষ্ঠি বলা আছে ধারা ৬। এগুলি সব লিখে ফেলেন। এগুলি কিচ্ছু পড়ানোর নাই। ঠিক আছে? রেস জ্যেষ্ঠি বলা আছে ধারা ৬। আমি পড়াচ্ছি সব, দাঁড়ান। পরীক্ষা যেটা ইম্পর্টেন্ট সেটা আগে দিয়ে নিই। তারপর হচ্ছে কমন ডিজাইন, লিখে ফেলেন কমন ডিজাইন। কমন ডিজাইন। কমন, পরীক্ষা আসবে কমন ডিজাইন। কমন ডিজাইন। কমন ডিজাইন কত ধারায় বলা আছে? 10-এ বলা আছে। তারপরে 11তে লিখে ফেলেন 11। পিল অফ আলিবাই। পিল অফ আলিবাই, অনেকে বলে আলিবি। ঠিক আছে, আলিবাই। পিল অফ আলিবাই কততে বলা আছে? ঠিক আছে, এটা বলা আছে ধারা 11তে। তারপর টিআই প্যারেট লিখে ফেলেন। ধারা 9 দিলে বলা আছে টিআই প্যারেট লিখে ফেলেন। এগুলি আপনাদের এমসিকিউ। ঠিক আছে, টিআই প্যারেট কত ধারায় বলা আছে? বলা আছে। এগুলি আপনাদের একটা এমসিকিউ। হ্যাঁ, এই চারটা অনেক ইম্পর্টেন্ট আপনাদের জন্য। এই চারটা অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। এবার আসলে একটা চার্ট করে ফেলেন, সুন্দর একটা চার্ট লাগবে। আপনাদের একটা চমৎকার একটা চার্ট করে পড়াশোনাটা করতে হবে। কারণ এটা এমসিকিউ এত বুঝাইতে পারবো না। এগুলি লিখিততে গেলে ভেঙ্গে ভেঙ্গে বুঝাইতে হবে, একবারে লাইন টু লাইন, পয়েন্ট টু পয়েন্ট ভাঙ্গা ভেঙ্গে বুঝাইতে হবে। এটা রিটেন স্টাইলের লেখাপড়ার ডিফারেন্ট। ঠিক আছে, আপনাদের একবার শিখাইছি লম্বা স্টাইলে, এবার একটু শর্ট স্টাইলে শিখাবো, শর্ট। ঠিক আছে, আর হাতেও সময় শর্ট, পড়াবো শর্ট। এই দেখ, শুধু একটা কথা এখানে লিখে ফেলেন প্রাসঙ্গিক, আর কিচ্ছু লেখা লাগবে না। প্রাসঙ্গিক। ইংলিশে লিখবেন রিলিভেন্ট। রেলিভেন্ট। প্রাসঙ্গিক, এই কথাটা শুধু একটু লিখে প্লিজ, প্রাসঙ্গিক কথাটা লিখে ফেলেন, আর কিচ্ছু লাগবে না। এখানে লেখেন ধারা, এখানে লেখেন বিষয়, একটু লিখে ফেলেন, আর কিচ্ছু লাগবে না। পিলির জন্য পড়াচ্ছি। এই লেখেন 6, এই 6 লিখে ফেলেন। 6, 6 দ্বারা বলা আছে রেস জ্যেষ্ঠি। রেস জ্যেষ্ঠি। রেস জ্যেষ্ঠি। রেস জ্যেষ্ঠি অর্থাৎ সেম ট্রানজেকশন, একই সাথে। সেম ট্রান্স ট্রান্সঅ্যাকশন। সেম ট্রানজ্যাকশন, একটাকে বলা হয় রেস রেজিস্ট্রি বা সেম ট্রানজ্যাকশন। অর্থাৎ অর্থাৎ কোনো ব্যক্তি, কোনো কাজ, মানে কাজ হচ্ছে এক, কিন্তু সম্পাদন করে, সম্পাদন করে একাধিক মানুষ, একাধিক মানুষ, তখন 6 ধারা মোতাবেক বলা হয় একাধিক মানুষ যেন একটা কাজই করছে, যদিও তাদের কাজের ধরন ছিল ভিন্ন। আমি একটা উদাহরণ দিলে সুন্দর করে বুঝে যাবেন। এই কথাটা আগে একটু লিখে ফেলেন। রেস রেজিস্ট্রি মানে হচ্ছে সেম ট্রানজেকশন। কোনো কাজ, কোনো কাজ মানে একটা কাজ যখন একাধিক মানুষ ভিন্ন স্টাইলে করে,
তবুও আদালত ধারা 6 অনুসারে বলতেছে সকলে একটা কাজই করছে। এবার একটা উদাহরণ দিলে আপনার মাথায় একদম সুন্দর করে মস্তিষ্কে একদম ঢুকে যাবে যে স্যারে কি বুঝাইলো। এবার একটু দেখেন, এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক। এই বাংলাদেশ ব্যাংকে 5 জন ডাকাত চুরি করার চিন্তা করতেছে, তাহলে তাদের কাজ কয়টা? একটা। সেটা কি? ডাকাতি। ডাকাতি তাদের কাজ। ডাকাতি করার জন্য 5 জন ডাকাত। একজন করছে কি, ব্যাংকের ভিতরে ঢুকে একটা কাস্টমার সাজছে। আরেকজন এলাকার চতুর্দিকে ঘুরতে আছে। আরেকজন কি করতেছে? আরেকজন কি করছে? ইন্টারনেট হ্যাক করার চেষ্টা করতেছে। আরেকজন কি করতেছে? বন্দুক, গান, গুলি আনার চেষ্টা করতেছে। আরেকজন কি করতেছে? গাড়ি নিয়ে বসে আছে। যারা চুরি করলে এরা এদের নিয়ে যাবে। অর্থাৎ দেখেন, অর্থাৎ আমি মূল কথাটা কি বুঝাইলাম আপনাদের? মূল কথাটা বুঝাইলাম আপনাকে। আপনাকে রেজিস্ট্রিটা কি বুঝাইলাম বলেন তো? রেজিস্ট্রিটা আপনাদের বুঝাইলাম, বাংলাদেশ ব্যাংক চুরি করবে, বাংলাদেশ ব্যাংকে ডাকাতি করবে, কাজ কয়টা? একটা কাজ। মানুষ কয়জন? 5 জন। 5 জনের 5টা ভিন্ন কাজ। একজন ব্যাংকে অ্যাকাউন্ট খুলে ব্যাংকের ভিতরে কি আছে সেটা দেখতেছে, আর একজন ব্যাংকের বাহিরে গিয়ে এলাকাটা চক্কর দিতেছে, থানা কোথায়, কিভাবে পালাবো। আর একজন গাড়ি নিয়ে রেডি আছে। আর একজন কি করছে? ইন্টারনেট হ্যাক করছে। আর একজন বন্দুক নিয়ে আসছে। অর্থাৎ কাজ হচ্ছে একটা, ডাকাতি করবে, কিন্তু 5 জন ব্যক্তি, একাধিক মানুষ, একাধিক ধরনের ভিন্ন ভিন্ন কাজ করছে। আইনের ভাষায় বলতেছে ওরা ভিন্ন কাজ করে নাই রে ভাই, ওরা একটা কাজই করছে। সেম ট্রানজাকশন, একই কাজ করছে। এটাকে বলা হয় রেজিস্ট্রি। কে বোঝে নাই একটু মন খুলে বলেন যে স্যার আমি বুঝি নাই, আমার আরেকটু বুঝান। কে বুঝেন নাই বলেন? এগুলি বোঝার জিনিস, এগুলি একবার বোঝার মতো না, এগুলি একটু বুঝতে হবে। আপনি কি বুঝছেন ব্যাপারটা? কে বুঝেন নাই বলেন? আচ্ছা, আরেকবার বুঝাই, আর একটা বার বুঝাই, বেশি বুঝাবো না, অনেকে লজ্জায়ও কয় না। একটু বার বুঝাই। মানুষ কয়জন? 5 জন। 5 জন ব্যক্তি অর্থাৎ একাধিক মানুষ কাজ করবে কয়টা? একটা কাজ করবে। কি করবে? ব্যাংকে ডাকাতি করবে। তাহলে 5 জন ব্যক্তি ব্যাংকে ডাকাতি করবে। একজন কি করছে? অ্যাকাউন্ট খুলছে ব্যাংকে। তাহলে এর কাজটা ভিন্ন। আরেকজন বন্দুক, গান রেডি করে নিয়ে আসছে। আরেকজন করছে এই কাজ। আরেকজন ইন্টারনেটের সংযোগ রাখছে। আরেকজন গাড়ি নিয়ে বাইরে বসে আছে। অর্থাৎ 5 জন ব্যক্তি। 5 জন ব্যক্তি অর্থাৎ একাধিক মানুষ একটা কাজ করছে ভিন্ন ভিন্ন পদ্ধতিতে। কিন্তু আইনের ভাষায় ৬ ধারায় বলা হয় ওরা ভিন্ন কাজ করে নাই রে ভাই, ওরা একটা কাজই ভিন্ন পদ্ধতিতে করছে। কাজ করছে একটা, কিন্তু ভিন্ন পদ্ধতিতে করছে। এটাকে বলা হয় সেম ট্রানজেকশন। আমি আপনাকে পেনাল কোডের ভাষায় একটা কথা বুঝাই, না আমি আপনাকে এটা বার কাউন্সিলের উদাহরণ দিয়ে বুঝাই। আপনি মানুষ হচ্ছেন একটা, কিন্তু সাবজেক্ট পড়তেছেন ৭টা ভিন্ন ভিন্ন। তাহলে আইনের ভাষায় বলতেছে, ৬ ধারায় বলতেছে আরে ভাই ও ভিন্ন ভিন্ন সাবজেক্ট পড়ে না রে, ও বার কাউন্সিলের জন্যই পড়তে আছে। কথা কি বুঝতে পারছেন? আমি একটা উদাহরণ দিয়ে একটা কথার কথা বুঝাইলাম যে মানুষ একটা, পরে 7টা সাবজেক্ট ভিন্ন ভিন্ন সময়। তখন আইনের ভাষায় ৬ ধারা বলতেছে ও ভিন্ন ভিন্ন কাজ করে না রে, ও বার কাউন্সিলের প্রস্তুতি নেয়। অর্থাৎ 7টা আইন বার কাউন্সিলেরই অংশ। আর বুঝতে পারছেন কিনা এতটুকু, এটা একটু প্লিজ বলেন যে স্যার বুঝছি, স্যার বুঝি নাই। এই যে এটা আসলে কিন্তু মাফ করবো না, এটা কিন্তু পরীক্ষায় আপনাদের পারতেই হবে। ঠিক আছে, এগুলি একটু সময় লাগবে, হয়তো বা কালকে আমি 16 পর্যন্ত আজকে পড়াই দিব। ঠিক আছে, একটু সময় লাগবে, বাকিটা পানির মতো চলে যাবে। আপনারা তো বুঝছেন নাকি? একবারে বুঝছেন তো ইনশাল্লাহ? এইভাবেই পরীক্ষা আসবে। রেজিস্ট্রি কয় ধারায় আছে? 6 ধারায়। এবার 7 ধারা দেখেন। 7 ধারায় দেখেন, একটা কথা শুধু লিখে রাখেন। 7 ধারায় আর কোনো কথা নাই। 7 ধারায় আর কোনো কথা নাই। আপনারা এত সুন্দর করে বুঝেন কেমনে গন্ত? মানে আপনারা এত সুন্দর, আমি অনেক ডরাই যে আল্লাহ তাদের জন্য একটু কঠিন হয়ে গেল কিনা। আমি সফট ভাবে চাই। ঠিক আছে, এই দেখেন খেয়াল করেন, এটা হচ্ছে ওকেশনস। ওকেশনস উপলক্ষ। এই পরীক্ষা যদি আসে উপলক্ষ, উপলক্ষ এই শব্দটা মাথায় দেখলেই 7 দ্বারা দাগায় দিবেন। উপলক্ষ, কোন কারণ, কজ, কোন কারণ, উপলক্ষ, কারণ, এই যে কারণ দেখলেই চোখ বুঝে 7 দ্বারায় দাগায় দিবেন। কোন প্রভাব, এফেক্ট, অর্থাৎ ওকেশন, কজ, এফেক্ট, উপলক্ষ, কারণ এবং প্রভাব। উপলক্ষ, কারণ এবং প্রভাব এটা আদালতের জন্য প্রাসঙ্গিক। উপলক্ষ, কারণ এবং প্রভাব এটা আদালতের জন্য প্রাসঙ্গিক, ইকুয়াল টু প্রাসঙ্গিক। প্রাসঙ্গিক, এই আর কিছু বলা হবে না, খালি উপলক্ষ দেখবেন, টাস করে 7 দাগায় দিবেন। কারণ শব্দ লেখা দেখবেন, টাস করে 7 দাগায় দিবেন। প্রভাব শব্দ দেখবেন, টাস করে 7 দাগায় দাগায় দিবেন। এতটুকু পিলি পার হয়ে যাবেন। কিন্তু রিটেনে গেলে আবার ভাঙ্গে ভাঙ্গে পড়াইতে হবে। বুঝতে পেরেছেন? এবার আসেন 8 ধারা। 8 ধারা, এবার আসেন। 8 ধারায় 4টা উপাদান। 8 ধারায় উপাদান কয়টা? 4টি। 4টি উপাদান প্রাসঙ্গিক, লিখে ফেলেন। 4টি উপাদান লিখে ফেলেন। 4টি উপাদান
চারটি উপাদান, চারটা উপাদান কি? প্রাসঙ্গিক, প্রাসঙ্গিক, চারটি উপাদান হচ্ছে প্রাসঙ্গিক, চারটি উপাদান হচ্ছে প্রাসঙ্গিক। লিখে ফেলেন ধারা 8-এ, এই 8-এ চারটি উপাদান প্রাসঙ্গিক। একটা লেখেন মোটিভ, মোটিভ, মোটিভ। আরেকটা লেখেন ইন্টেনশন, আরেকটা লেখেন প্রিভিয়াস কন্ডাক্ট, আরেকটা লেখেন সাবসিকুয়েন্ট কন্ডাক্ট। বাংলা লিখতেছি দাঁড়ান। আশা করি এই অংশটা বুঝছেন। আবার একটু বুঝাই। কোন একটা ঘটনা 8 ধারায় বলতে যে চারটা ক্ষেত্র, এটাকে বলা হয় প্রস্তুতি। এই যে প্রস্তুতি, কোন একটা ঘটনার প্রস্তুতি। এই যে বার কাউন্সিলের কাছে প্রস্তুতি নিতেছেন যে আমি স্যারের কাছে পড়ি কি লিগা, বার কাউন্সিল পিলি পাসের জন্য, এই যে প্রস্তুতি। মোটিভ শব্দ দেখলেই ধারা 8 দাগায় দিবেন, কোনো কথা কইবেন না। মোটিভ শব্দটা কোন ধারায় আছে? 7 ধারা, 8 ধারায় আছে, এর বাইরে পিলিতে কোনো কোশ্চেন নেই। তারপর হচ্ছে সরি সরি, মোটিভ শব্দের অর্থ হচ্ছে মোটিভ শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা, ইচ্ছা, ইচ্ছা শব্দটা দেখলেই 7 দ্বারা দাগায় ফেলা, 8 দ্বারা, 8 দ্বারা দাগায় ফেলাইবেন। ইন্টেনশন মানে হচ্ছে প্রস্তুতি, প্রস্তুতি। আপনাকে ইচ্ছা থাকতে হবে যে, না আমি অ্যাডভোকেট হমু, তারপর প্রস্তুতি নিতে হবে, একটা কোচিং এ ভর্তি হইতে হবে, বা নিজে বই কিনা পড়বেন। ঠিক আছে, প্রস্তুতি। মোটিভ, ইন্টেনশন, প্রস্তুতি। তারপর প্রিভিয়াস কন্ডাক্ট, পূর্ববর্তী আচরণ। দেখে ফেলেন পূর্ববর্তী আচরণ, পূর্ববর্তী আচরণ, আচরণ। তারপর হচ্ছে এটা হচ্ছে প্রাসঙ্গিক, আর এটা হচ্ছে সাবসিকুয়েন্ট কন্ডাক্ট, পরবর্তী আচরণ, পরবর্তী আচরণ। এগুলি আদালতের জন্য প্রাসঙ্গিক। আপনাদের এমসিকিউতে এটা আসবে যে মোটিভ, ইন্টেনশন কত ধারায় আলোচনা করা হয়েছে, কত ধারায়, কত ধারায় কোনো আসামির পূর্ববর্তী আচরণ প্রাসঙ্গিক, তখন চোখ বুজে লিখে দেবেন ধারা 8। পরীক্ষা আসবে ধারা 8-এর কয়টি উপাদান প্রাসঙ্গিক? 2টি, 4টি, 6টি, 8টি। উত্তর হচ্ছে 4টি। বুঝতে পারছেন প্রশ্ন কেমনে আসছে? এগুলি পরে পিলি টপকে যাবেন, কিন্তু রিটেনে এভাবে টপকাইতে পারবে না। রিটেনে আবার এগুলি ধরে ধরে কেস রেফারেন্স সহ পড়া লাগবে। এটা আমার বার কাউন্সিলের রিটেন কোশ্চেন, এটা বার কাউন্সিলের রিটেন কোশ্চেন। আমি 167 দ্বারা চোখ বুঝে বাঁচতেছি কোথায় জানি পড়ছি, পরে দেখলাম যে 8 দ্বারায় আছে। কথা বুঝতে পারছেন? এটা আমার বার কাউন্সিলের রিটেন কোশ্চেন। আশা করি বুঝতে পারছেন। তাহলে পরীক্ষা যদি আসে, সবাই একটু বলেন তো, মোটিভ কত ধারায় প্রাসঙ্গিক? 8 ধারায় প্রাসঙ্গিক। তারপর হচ্ছে ইন্টেনশন কত ধারায় প্রাসঙ্গিক? 8 ধারায়। প্রিভিয়াস কন্ডাক্ট 8 ধারা, সাবসিকুয়েন্ট কন্ডাক্ট 8 ধারা। আশা করি বুঝছেন। এতটুকু পড়লে পিলিটা টপকায়ে যাবেন, পিলিটা টপকায়ে যাবেন, পিলিটা টপকায়ে যাবেন ইনশাল্লাহ। কিন্তু রিটেনের জন্য আবার এটি পড়তে হবে। ঠিক আছে, এইবার এইবার আসেন, চলে আসেন। এবার 9 ধারা টিআই প্যারেড, লিখে ফেলেন 9 ধারা টিআই প্যারেড, আই, টিআই প্যারেড, টিআই প্যারেড, টিআই প্যারেড, টিআই প্যারেড। টিআই প্যারেড শব্দের অর্থ হচ্ছে এই যে একটা কথা, একটা কথা শুধু লিখে রাখবেন। কোন ঘটনার, কোন ঘটনার, কোন ঘটনার ব্যাখ্যা প্রদান করা, কোন ঘটনার ব্যাখ্যা প্রদান করা, এই এতটুকু শব্দ বলে মাত্র। কোন ঘটনার ব্যাখ্যা প্রদান করা আদালতের কাছে প্রাসঙ্গিক। আর কিছু এখন আর বিস্তারিত পড়ার মতো সময়ও নেই, আপাতত পিলিতে এতটুকু পড়ে। ঠিক আছে, যদি কেউ টিআই প্যারের সম্বন্ধে জানতে চান, 1 ঘন্টা আলোচনা করতে পারবো। ওগুলি আপনারা আসেন, 100 একটা কোয়ালিফাই করে আসেন। আপনাদের রিটেনে আপনাদের সাথে গল্পে গল্পে পড়াবো, ধরে ধরে পড়াবো, এমন ভাবে পড়াবো প্রশ্ন দেখলে বুঝবেন যে আরে স্যারে তো এগুলি সব পড়াইছে। ঠিক আছে, এইভাবে পড়তে হবে টিআই প্যারেড। আর ইনশাল্লাহ আমার তো স্বপ্নই আছে আপনাদের রিটেনে যাবে। এই যে সুজন সাহেব, উনি রিটেনে পাশ করবে ইনশাল্লাহ। রহিম সাহেব, তারপর হচ্ছে আহ রুমেন সাহেব পাশ করবে। তারপরে হচ্ছে আহাদ সাহেব পাশ করবে, এরকম রাশেদুজ্জামান, রাশেদুল সাহেব সে পাশ করবে। আরো অনেকেই আছে, তারপরে কায়কোবার সাহেব, এরা পাশ করে ফেলবে ইনশাল্লাহ। এরা সব পাশ করে ফেলবে, এরা রেগুলার ক্লাস করে, এরা চোখ বুঝে পাশ করবে, এদের কোনো সমস্যা হবে না। মাসুদ সাহেব পাশ করবে, তারপর শিবলু সাহেব পাশ করবে, এরা সবাই রেগুলার ক্লাস করে। ঠিক আছে, এদের এরা ক্লাসে না আসলে বুঝি যে এরা আসে না কেন। তারপরে হচ্ছে তনি, না না না, সবাই পাশ করবে, আল্লাহ সবাই পাশ করবেন। এরা এত মানুষের মুখে এত এত কথা কেমনে বলবো? সবাই পাস করবেন ইনশাল্লাহ, আর রাগ করেন না, সবাই পাস করবে। তারপর সায়েম পাস করবে ইনশাল্লাহ, তানভীর সাহেব পাস করবে, সব পাস করে ফেলবে। এরা রেগুলার ক্লাস করে, এই প্রশ্ন এখান দিয়েই আসবে। তাহলে বলেন তো ভাইয়েরা,
কোন ঘটনার ব্যাখ্যা প্রদান করা আদালতের কাছে প্রাসঙ্গিক। বললাম কি আপনাদের সাথে রিটেনে কি হবে, আড্ডা হবে, আড্ডা। 4 ঘন্টায় বসবো 2টা মোবাইল নিয়ে, 2 ঘন্টা একটা রেডি করবো, আবার 2 ঘন্টা পর লিঙ্ক দিব আরেকটা মোবাইলে, 4টা মোবাইলে এক সুন্দর করে ইনশাল্লাহ পাস করবেন। সবার জন্য দোয়া, পাস করবেন, পাস করে কোনো ঘটনা ব্যাখ্যা প্রদান করা আদালতের কাছে প্রাসঙ্গিক। এই এতটুক এতটুক পড়লে হবে না, বুলেটে ঠিক এতটুক কথাই লিখছি। টিআই প্যারেড কত দাঁড়ায়? 9 দাঁড়ায়। কোনো ঘটনার ব্যাখ্যা প্রদান করা আদালতের কাছে প্রাসঙ্গিক, শেষ। আর দরকারই নেই আপনার, আর দরকারই নেই। বুলেটে এটা ঠিক করছি না বলেন, এত নৈবিত্তিক দিয়ে কি হবে? এটা দিছি বাছাই করা উদাহরণ সহ কতটি নৈবিত্তিক দিয়ে দিছি এই করে, আর সব নোটে এইগুলি এইভাবে লিখে দিছি। টিআই প্যারেড কত দাঁড়ায় আছে? 9 দাঁড়ায়। কোনো ঘটনার ব্যাখ্যা প্রদান করা আদালতের কাছে প্রাসঙ্গিক। ইনশাল্লাহ সবাই ঠিক শিখবেন, সবাই পাশ করে যাবেন ইনশাল্লাহ। আগে আমার ছাত্র পাশ করবো না, আমি আমার শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমি আমার ছাত্রর সাথে আছি। এবং এটা এখন না যে স্যারের প্রতিষ্ঠান নতুন, স্যারে আগে এরকম ছিল, এখন এই স্যারের সারা জীবন এরকমই। স্যারের টিচিং হচ্ছে জন্মগত ভাবেই একটা নেশা। আমার জগন্নাথ ইউনিভার্সিটি টিচার হওয়ার অনেক স্বপ্ন ছিল, ইস, পারলাম না। ওই নেশা থেকেই আপনাদের এই প্রতিষ্ঠান। টিচার হইতে পারিনি, বাট আপনাদের একটা ইউনিভার্সিটি তো করে দিতে পারছি। ইব্রাহিম ল স্কুল, এটা আপনাদের একটা ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, আপনাদের স্বপ্নের ঠিকানা। ঠিক আছে, এখানে যারা ঢুকছে এরা সবাই একটা মরিচিকার মধ্যে আটকে গেছে, এরা এই প্রতিষ্ঠান ছাড়তে পারবে না। কারণ এরা অন্য জায়গায় এদের ভালো লাগবে না, আমার বিশ্বাস এটা। এরা এরা ছাড়তে পারবে না, এরা এডিক্টেড হয়ে গেছে। কমন ডিজাইন, এরা এই প্রতিষ্ঠান ছাড়তে পারবে না। যে এই প্রতিষ্ঠানে ঢুকে ওই প্রতিষ্ঠান ছাড়তে পারবে না। আর এই প্রতিষ্ঠান যারে পাইছে ওরে অ্যাডভোকেট বানাইছে। মানে এটা হচ্ছে স্লোগান, যারে পাইছি তারে অ্যাডভোকেট বানাইছি, এরকম আর কি। খালি টুডে আর টুমোরো, সে হবেই, লেগে থাকলে হয়ে যাবে। আচ্ছা, 10 ধারায় বলা আছে কমন ডিজাইন। এই যে কমন ডিজাইন কত ধারায় বলা আছে? কমন ডিজাইন, কমন ডিজাইন মানে কি? একই। কমন মানে হচ্ছে কি? কমন। কমন মানে হচ্ছে একই, একই পরিকল্পনা। পরিকল্পনা, পরীক্ষা এইভাবে মেরে দিবে, একই পরিকল্পনা। বা এটাকে বলা হয় সাধারণ অভিপ্রায়। হ্যাঁ, সাধারণ অভিপ্রায়, দণ্ডবিধি 34 ধারা। এগুলি দণ্ডবিধিটা যে এত সুন্দর করে পড়াবো। অভিপ্রায়, অভিপ্রায়। দণ্ডবিধি আমার নেশা, বুঝছেন? কিন্তু আপনারা 23 তারিখে তাড়াতাড়ি টাকাটা দিয়ে দেন না প্লিজ। একটা অফলাইন ব্যাচ করবো মিনিমাম, এখন আমার মানে একটা ভালো অ্যামাউন্ট, একটা বড় মানে ভালো একটা অ্যামাউন্ট লাগবে অফলাইনের অ্যালটমেন্টের জন্য। সবকিছু জায়গা থেকে ফিক্স করে ফেলেছি। ঠিক আছে, আর নতুন স্টুডেন্ট আসতেছে না একদম, মানে একদম মানে চালিকা শক্তি বন্ধ হয়ে গেছে। এখন আর বার কাউন্সিল কয়দিন পর পরীক্ষা, এখন আর নতুন যুক্ত হচ্ছে না। কথা বুঝছেন? আপনারা যারা আছেন মেহেরবানি করে 23 তারিখে একটু দিয়ে দেন, আল্লাহর রহমতে একটু কষ্ট হোক আপনাদের। ঠিক আছে, কিন্তু ইনশাল্লাহ আপনাদের তো 11 তারিখ পর্যন্ত আছি, আমি তো আর ভেগে যাচ্ছি না, একটু আমার সাহায্য হয়। ঠিক আছে, যারা আছেন মেহেরবানি করে একটু চেষ্টা করেন, বন্ধু বান্ধবের কাছে ধার উদ্ধার করে একটু চেষ্টা করেন যে স্যারের একটু বাঁচাই। ঠিক আছে, কমন ডিজাইন, এটা হচ্ছে একই পরিকল্পনা, একই অভিপ্রায়। ঠিক আছে, এটা আসে 10 ধারায়। এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, কমন ডিজাইন কত ধারায় আছে? 10 ধারা আছে। এটা আদালতের কাছে প্রাসঙ্গিক। একই পরিকল্পনা আদালতের কাছে প্রাসঙ্গিক। এই এতটুকু লিখলেই আপনাদের হয়ে যাবে, প্রিলিটা পাস করে ফেলবেন এতটুকু ই করলে। ঠিক আছে, আচ্ছা। তারপর হচ্ছে 11 ধারা। এই 11 ধারা, 11 ধারা হচ্ছে 11 ধারা, এটাকে বলা হয় পিল অফ আলিবাই। পিল অফ আলিবাই, এই লেখেন, লেখে ফেলেন। আলিবি বলে অনেকে, আলিবি, আলিবাই। এটাকে বাংলায় বলে অজুহাত। অজুহাত, বাংলায় বলে অজুহাত। পিল অফ আলিবাই, অজুহাত। পিল অফ আলিবাই, অজুহাত। পিল অফ আলিবাই, অজুহাত। পিল 11 ধারা বলা আছে পিল অফ আলিবাই, অজুহাত। এখানে এই কথাটা লিখে ফেলেন, একটি, লিখে ফেলেন এই কথাটা, একটি ঘটনা যখন, একটি ঘটনা যখন অপ্রাসঙ্গিক, একটা ঘটনা যখন কোনোভাবেই মিলতেছে না, তখনই সেটা প্রাসঙ্গিক, তখনই সেটা প্রাসঙ্গিক। একটা ঘটনা যখন কোনোভাবে মিলতেছে না, একটা ঘটনা যখন অপ্রাসঙ্গিক, তখনই সেটা প্রাসঙ্গিক। এই কথাটাই বলা আছে ধারা 11-তে। এই লাইনটা যদি পড়তে পেয়ে যান, একটি ঘটনা যখন অপ্রাসঙ্গিক তখন সেটা প্রাসঙ্গিক, এই কথাটা লেখা দেখলেই আপনি বুঝবেন পিল অফ আলী ভাই, ধারা 11।
কথা কি বুঝতে পারছেন? এই কথাটা একটা ঘটনা যখন অপ্রাসঙ্গিক তখনই প্রাসঙ্গিক। ও বাই দ্য ওয়ে যে কথাটা আপনাদের বলতে চাচ্ছিলাম, আপনারা যারা পিলি পরীক্ষা দেবেন আপনাদের কাছে ২ টা বড় অস্ত্র আছে। ২ টা বড় অস্ত্র আপনাদের। এখন থেকে এই ২ টা বড় অস্ত্রের ধার দেওয়া শুরু করেন। একটা অস্ত্র হচ্ছে বুলেট। এটা আপনাদের একটা বড় অস্ত্র। এটা কোনো স্টুডেন্টের নাই। আমার স্টুডেন্টগুলো পরীক্ষার আগে বুলেট পইড়া যাইবোগা। কথা বুঝছেন কিনা? সবার হাতে বই থাকবে আর আমার স্টুডেন্টদের হাতে থাকবে বুলেট। এই একটা গেল। দ্বিতীয় যে জিনিসটা থাকবে এই যে স্যারের লেকচার ক্লাস, এই যে লেকচারগুলি খাতায় তুলতেছেন এগুলি পরীক্ষার আগে লেকচার মেরে, ঠিক আছে? দিয়ে দেবেন। উদাহরণ দেন প্লিজ। উদাহরণটা কিভাবে যে দিব আচ্ছা, একটা উদাহরণ দিয়ে দেই। আমি চাচ্ছিলাম যে অল্পের মধ্যে শেষ করব। এটা পিলিতে এতটুকুর জন্য ইম্পোর্টেন্ট কিন্তু লিখিততে উদাহরণের ভান্ডার বসায় দিতে হবে। উদাহরণটা দেখাই। একটা ঘটনা যখন অপ্রাসঙ্গিক তখন সেটা প্রাসঙ্গিক। যখন তিনি জানতে চাইছে তার একটু বুঝাই। এই দেখেন আদালতের বিচারিক কার্যধারায় বিচারক বসছে। বিচারক বসছে বিচার করতে। এজলাসে বসছে। এখানে পুলিশ করছে কি? এদিকে তাকান। পুলিশ করছে কি? আসামি নিয়ে আসছে। আসামি নিয়ে আসছে এই পুলিশ। এই পুলিশের মাথায় ক্যাপ, শোল্ডার, ঠিক আছে? এই পুলিশ। পুলিশ আসছে। পুলিশ আসছে আসামি নিয়ে। সে কি করছে? আদালতের কাছে চার্জশিট দিছে, সিএস দিছে। কি দিছে চার্জশিট? যে ও হত্যা করছে। ও হত্যা করছে। কাকে হত্যা করছে? ও হত্যা করছে রাজু নামে একটা কি ছেলেকে সে হত্যা করছে। রাজু নামে একটা ছেলেকে সে হত্যা করছে। পুলিশ করছে কি? এই আসামির বিরুদ্ধে একটা চার্জশিট দিছে যে মাননীয় আদালত এই শয়তানটা ঠিক আছে? এই জনি এই শয়তানটা করছে কি? এই রাজু নামে এই ব্যক্তিকে হত্যা করছে। তাহলে এই ব্যক্তি এই আইসে এসে বলতেছে হা 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 হা, এটা একটা কথা হইলো। পুলিশ তো পাগল। রাজু মারা গেছে কোথায়? খুলনায়। রাত তখন কয়টা বাজে? ৯টা বাজে। আর আমি তখন ছিলাম ওই তারিখে ঢাকায়। অবস্থানটা কি বুঝতে পারছেন? কথাটা কি বুঝতে পারছেন কিনা বলেন? বুলেট না দিয়ে বুলেট কালকে দিব, একটু ধৈর্য ধরেন। একটু কালকে দিব ইনশাল্লাহ, ধৈর্য ধরেন। বুলেট না করলে পড়বেন কি? বুলেট পাইয়ে দেখি কত পড়েন দেখবো অনেক। ঠিক আছে, কালকে দিব মানে ইনশাল্লাহ, কালকে দিব। আচ্ছা, এবার একটু খেয়াল করেন। আপনারা শুনতে পাচ্ছেন কিনা একটু বলেন। ইয়েস অর নো, শুনতে পাচ্ছেন? কথাটা ক্লিয়ারলি শোনা যাচ্ছে? এত মজার ঘটনা, এটা যদি সাউন্ড প্রবলেম হয় মেজাজটা গরম হয় না? আচ্ছা শোনেন, শোনেন এদিকে তাকান, এখন শোনেন। এই দেখেন পুলিশ করছে কি? ওই জনিরে নিয়ে আসে। সবাই বলতেছে এই জনি করছে কি? জনি রাজুরে খুন করছে। এখন সবাই হাসাহাসি করতেছে। এই জনি হাসাহাসি, রাজু মরছে খুলনায় রাত ৯টায়। আর আমি তো রাত ৯টার সময় ছিলাম ঢাকায়। তাহলে তাহলে আমি কেমনে খুন করি? তাহলে ওই দেন ১১ ধারা একটা ঘটনা যখন অপ্রাসঙ্গিক, বিচারকের মাথায় তো হ্যাঁ এটা তো একটা অপ্রাসঙ্গিক ব্যাপার। পুলিশের উপরে বিচারক ঝাড়তেছে। এই তুমি কি কি তদন্ত করছো? কি চার্জশিট করছো? বিচারক ঝাড়তেছে পুলিশে। এটা একটা অপ্রাসঙ্গিক বিষয়। এই ভদ্রলোক ঢাকায় ছিল। উনি ৯টা বাজে গিয়ে কেমনে খুলনায় খুন করলো? এই ঘটনাটা একদম অপ্রাসঙ্গিক। এই ঘটনার সাথে কোনো মিল নাই। কি বললা তুমি এটা? পুলিশে কইতে তা পুলিশ কইতেছে মাননীয় আদালত আমার একটু ধমকাইয়েন না। আগে আমার কথাটা একটু আপনার মাথায় সেট করেন। এ চালাক আছে। এ করছে কি ৮টা বাজে ও করছে কি বিমানে কইরা খুলনায় গেছে। খুলনায় গিয়ে ওরে খুন কইরা আইছে। ২৫ মিনিটের মাথায় আবার রিজার্ভ বুকে বিমানে কইরা চলে ঢাকায় আসছে। তাহলে ও বিমানে চলে আসছে। তখন ও বলছে এই তো এখন মাথায় ঢুকলো। একটা ঘটনা আমার মাথায় ছিল অপ্রাসঙ্গিক। এখন তো বিমানের মাধ্যমে তো সত্যিই যাওয়া যায়। আর বিমান দিয়ে গিয়ে সত্যিই খুন করে আসছে। তাহলে একটা ঘটনা আগে ছিল অপ্রাসঙ্গিক, এখন বলতেছি এটা প্রাসঙ্গিক। হ্যাঁ, তুমি বিমানে করে গেছিলা। বিমানে করে গিয়া ওইখানে অনেক খুলনায় গিয়া খুন কইরা প্রি প্ল্যান মার্ডার করে আবার চলে আসছো। তাহলে এটাকে বলা হয় পিল অফ আলিবাই, অজুহাত। আসামি একটা অজুহাত দিছিল প্রথমে আদালতে। পিল অফ আলিবাই, একটা ঘটনা ছিল অপ্রাসঙ্গিক, পরে সেটা হইল প্রাসঙ্গিক। এই জিনিসটা বুঝছেন কিনা বলেন? ১১ ধারা। এখন কি মকবুল সাহেব আপনি খুশি তো? আপনি এবার খুশি তো? এবার উদাহরণটা বুঝছেন? একটা ঘটনা যখন অপ্রাসঙ্গিক তখনই সেটা প্রাসঙ্গিক। ধারা ১১ শেষ। এইবার আসুন ধারা ১২। শুধু এবার চার্ট দিবেন, একটা ৪টা চার্ট দিবেন। হ্যাঁ, এইবার একটা ৪টা চার্ট দেবেন। এবার সুন্দর আর কিছু গল্প চাই না? গল্পে সাক্ষ্য ওই সিরিজটা শেষ করছি। এখন আপনাকে এখন পিলিতে সাক্ষ্য আইন কেমনে পড়াইয়া পিলি পাস করাবো এই চিন্তা। এইভাবে করে বুলেটে একটা নোট পাবেন। বুলেটে এইভাবে একটা নোট পাবেন। কথা কি বুঝতে পেরেছেন? কোয়ালিটির দিকে তাকাবেন না। আপনারা মানে কোয়ান্টিটির দিকে তাকাবেন না। আপনাদের জন্য এই বুলেটটা এভাবে করে সুন্দর করে নোট দেওয়া আছে। এই যে এভাবে করে দেওয়া। এরকম একটা দেওয়া, মূল কথা ইকুয়াল টু প্রাসঙ্গিক।
আবার কোশ্চেন তো দেওয়াই থাকবে। এই যে প্রাসঙ্গিক, শুধু একবার রিভিশন মেরে চলে যাবেন ইনশাল্লাহ। কালকে এসআর এক দিব বুলেটের ইনশাল্লাহ। ধারা, বিষয়, বিষয়। আর বলে দিব কত মার্ক। এসআর একটের 10-এ 10 কমন পাবেন, আমি বলতেছি 8। পরীক্ষায় 10টা হুবহু কমন থাকবে, কিন্তু আমি বলতেছি 8। সাক্ষ্য আইন যেটা দিব সেটাই 15-তে 14টার মতো কমন থাকবে, কিন্তু আমি বলতেছি আপনি 12 পান, 12টা পারবেন চোখ বুঝে ইনশাল্লাহ, এরকম আর কি। তো খেয়াল করেন, ধারা ধারা 12, এই দেখেন 12, 12, তারপর লিখবেন 13, তারপর লিখবেন 14, তারপর লিখবেন 15, তারপর লিখবেন 16। খালি এই কথাগুলি একটু মেরে যাবেন, আর কিচ্ছু দরকার নেই, আর কিচ্ছু দরকার নেই। রিটেনে আগে সিলেবাস করেন, রিটেনে গিয়ে গল্প করবো 4 ঘন্টা, খালি গল্প গল্প ধারাগুলি বুঝাবো, উদাহরণ দিয়ে দিয়ে 5-6টা উদাহরণ দিয়ে বুঝাবো, ঠিক আছে, যাতে মাথায় একদম সুন্দর করে গেঁথে যায়। ঠিক আছে, এই দেখেন, দেওয়ানি লিখে ফেলেন, দেওয়ানি লিখে ফেলেন, দেওয়ানি ক্ষতি, দেওয়ানি ক্ষতি, সিভিল ড্যামেজ, এই শব্দটা শেষ, সিভিল ড্যামেজ, কোন দেওয়ানি ক্ষতি এইভাবে আসবে। দেওয়ানি ক্ষতি আদালতের কাছে প্রাসঙ্গিক কত ধারা অনুসারে, ধারা হবে 12, শেষ। দেওয়ানি ক্ষতি আদালতের কাছে প্রাসঙ্গিক কত ধারায়, ধারা 12। এটা বুঝছেন কিনা, শেষ। এতটুকু পিলি শেষ, 12 শেষ। এবার 13তে আসেন, 13তে আসেন, অধিকার প্রথা, অধিকার ও প্রথা আদালতের কাছে প্রাসঙ্গিক, রাইটস এন্ড কাস্টমস আদালতের কাছে প্রাসঙ্গিক, এই অংশটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর 14 ধারা, 14 ধারা হচ্ছে অনুভূতি, এই কথাটা শুধু মাথায় রাখবেন, অনুভূতি, অনুভূতি শব্দটা যদি খালি মাথায় ঢোকে, চোখ বুঝে 14 ধারা, অনুভূতি, 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 অনুভূতি কিরকম, মানসিক হইতে পারে, মানসিক এবং শারীরিক। আপনারা কমেন্ট করা মনে হয় ভুলে গেছেন, এগুলি একটু সুন্দর করে লেখেন না। 12 ধারায় দেওয়ানি ক্ষতি প্রাসঙ্গিক, সবাই এখন হাত গুটায় বয়ে পড়ছে, এগুলি পরীক্ষা আসবে। 12 ধারায় দেওয়ানি ক্ষতি প্রাসঙ্গিক, 13 অধিকার ও প্রথা প্রাসঙ্গিক, 14 অনুভূতি, শারীরিক মানসিক অনুভূতি প্রাসঙ্গিক, শারীরিক মানসিক অনুভূতি প্রাসঙ্গিক, 15। এই বুলেটে তো এইভাবেই দেওয়া থাকবে, খালি আমি না একটু এইভাবে লিখছি, বুলেটে তো কম্পিউটারে ভাষায় লেখা থাকবে, এই তো আর কি। তারপর 15, পরীক্ষা বারবার আসতেছে, অনুভূতি আদালতের কত ভাষায় প্রাসঙ্গিক, হ্যাঁ এইভাবে লিখবেন, সুন্দর করে লিখে ফেলান। তারপর হচ্ছে কি, অ্যাক্সিডেন্টাল অর ইন্টেনশনাল, দুর্ঘটনাক্রমে লিখে ফেলেন, দুর্ঘটনাক্রমে, দুর্ঘটনাক্রমে অথবা ইচ্ছাকৃতভাবে, ইচ্ছাকৃতভাবে একই কাজ বারবার, একই কাজ বারবার করে, বারবার বারবার করে, এই এতটুকু। এটা প্রাসঙ্গিক আদালতের কাছে, এটা কথা তো 15 ধারায়। 16 ধারায় প্রাকৃতিক ঘটনা লিখে ফেলেন, প্রাকৃতিক ঘটনা, প্রাকৃতিক ঘটনা, প্রাকৃতিক ঘটনা আদালতের কাছে প্রাসঙ্গিক, প্রাকৃতিক ঘটনা আদালতের কাছে প্রাসঙ্গিক। এই তো শেষ। এটা একটা ছোট টাকায় মুখস্থ থাকবে, এখান থেকে এমসিকিউ আসবে, টাচ করে বলে দেবে দেওয়ানি ক্ষতি আদালতের কত ধারায় প্রাসঙ্গিক, 12 ধারায়। 13 ধারায় কোন বিষয়টি আদালতের কাছে প্রাসঙ্গিক, প্রথা। ভাই আর সাউন্ড দরকার নাই, সাউন্ড দরকার নাই, যা আছে এখন এটা লিখে ফেলেন, ক্লাস শেষ। ঠিক আছে, 16 ধারায় প্রাকৃতিক ঘটনা, এটা আদালতের জন্য প্রাসঙ্গিক, প্রাসঙ্গিক, ঠিক আছে। আর স্যার কালকে কি কি ক্লাস হবে একটু জানাবেন। আচ্ছা সাইম হক, আচ্ছা আমি জানাচ্ছি ক্লাসে কালকে কি কি হবে, স্ক্রিন রেকর্ড অফ করে দিই।